স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল পারভেজ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রংপুর সরকারি কলেজ, রংপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে নিরাপদে নিজেদের রাখছো, পরিবারকে নিরাপদে রাখছো এবং ঠিকমতো পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। কারণ পড়াশোনা তোমরা যে স্টেজ অতিক্রম করছো, এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেজ। তো এই সময়টা পড়াশোনা অবহেলা করার কোনো স্কোপ নাই, তো পড়ালেখাটা ঠিকমতো করবে। তো আমি তোমাদের পড়াচ্ছিলাম সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং ভূচৌম্বকত্ব। আজকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার আলোচনাগুলি মোটামুটি আমি শেষ করেছিলাম। আজকে আমি চৌম্বক পদার্থ সংক্রান্ত এবং চৌম্বক ক্ষেত্র সংক্রান্ত কিছু আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের আলোচনার একটি অন্যতম পার্থক্য হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাকে আমরা একই রাশি দিয়ে এক্সপ্রেস করি এবং তড়িৎ ক্ষেত্রকে দৃশ্যমান করতে আমরা তড়িৎ বলরেখা আঁকি এবং সেই তড়িৎ বলরেখাগুলিকে আমরা তড়িৎ ক্ষেত্ররেখাও বলতে পারি। অন্যদিকে চৌম্বক ক্ষেত্রের বেলায় চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কিন্তু এক জিনিস নয়। চৌম্বক ক্ষেত্রকে উপস্থাপন করার জন্য আমরা যে রেখাগুলি আঁকি সেই রেখাগুলিকে বলা হয় চৌম্বক ক্ষেত্ররেখা, আর চৌম্বক প্রাবল্যকে উপস্থাপনের জন্য আমরা যখন রেখা উপস্থাপন করি, কল্পিত রেখাগুলিকে আমরা বলবো চৌম্বক বলরেখা। তো সাধারণত আমরা চৌম্বক ক্ষেত্রকে চৌম্বক ক্ষেত্ররেখা দিয়ে উপস্থাপন করি, তথা বিকে এক্সপ্রেস করতে আমরা যে রেখাগুলি আঁকি সেগুলো হচ্ছে ক্ষেত্ররেখা, আর এইচকে এক্সপ্রেস করতে আমরা যে রেখাগুলি আঁকবো বা এঁকে থাকি সেগুলিকে বলা হবে চৌম্বক বলরেখা। এই বিষয়টাতে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, গুলিয়ে ফেলি। এই বিষয়গুলি নিয়ে একটু সাবধান হতে হবে। ইনফ্যাক্ট তোমাদের বইয়েও বিভিন্ন গণিতের ভাষায় এগুলো নিয়ে প্রায় ঝামেলা করা হয়েছে। চৌম্বক ক্ষেত্র বলতে চেয়েছে কিন্তু চৌম্বক প্রাবল্য বলেছে। চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক প্রাবল্য কিন্তু দুটো সম্পূর্ণ স্বতন্ত্র রাশি। এই রাশিগুলিকে আমাদের পৃথকভাবে চিনতে হবে। তো আমি দেখো, এই চৌম্বক ক্ষেত্র যার সংজ্ঞা আমরা ইতোমধ্যে শিখেছি, যেটা আমাদের এই চ্যাপ্টারে একদম প্রথম দিকে চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা আমরা শিখেছি। আজকে আমি চৌম্বক প্রাবল্যের সংজ্ঞাটা একটু শেখাবো। দেখো কিভাবে আমরা চৌম্বক প্রাবল্যকে সংজ্ঞায়িত করি। চৌম্বক প্রাবল্যকে আমরা এক্সপ্রেস করি বি দিয়ে, এবং এটাকে ডিফাইন করি হচ্ছে এভাবে যে কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের মান এবং ওই স্থানের চৌম্বক প্রবেশতার অনুপাতকে আমরা চৌম্বক প্রাবল্য বলে থাকি। আবার বলছি, কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের মান, যাকে আমরা বি লিখছি, আর ওই স্থানের যে মাধ্যমটি রয়েছে সেই মাধ্যমের যে চৌম্বক প্রবেশতা, এর অনুপাত থেকে আমরা বলে থাকি চৌম্বক প্রাবল্য, যাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এরকম হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এটা খুব ইজিলি বোঝা যায় যে তোমরা জানো বি এর একক হচ্ছে টেসলা আর মিউ এর একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো হর ও লবে টেসলা কাটাকাটি হয়ে যাবে, নিচে যেটা মিটার পার অ্যাম্পিয়ার, এটা উল্টে গেলে অ্যাম্পিয়ার পার মিটার হয়ে যাবে। তাহলে প্রাবল্য একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে তুমি বুঝতে পারছো যে বি কে এইচ এর সাথে সম্পর্কিত করছে মিউ, বা তুমি ব্যাপারটাকে এগুলো লিখতে পারো বি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। আচ্ছা, অন্যদিকে আমরা যদি বলি যে স্থানে চৌম্বক ক্ষেত্র আমরা চাচ্ছি সেটা যদি শূন্য স্থান হয় বা মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, তখন উই ক্যান রাইট ইট অ্যাজ বি নট ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ। তাহলে এখানে একটা বিষয় তোমাদেরকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে, এই যে দিস কোয়ান্টিটি এইচ, যাকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলছি বা চৌম্বক প্রাবল্য বলছি, সেই চৌম্বক প্রাবল্যটা, এই রাশিটা মাধ্যম নির্ভরশীল কোনো রাশি নয়। অর্থাৎ মাধ্যম যাই হোক না কেন, এইচ সবসময় একই হবে যদি এই চৌম্বক ক্ষেত্রের উৎসটা অপরিবর্তিত থাকে। বরং তুমি বলতে পারো এইচটা হচ্ছে উৎস নির্ভরশীল রাশি। উৎস নির্ভরশীল রাশি হচ্ছে এইচ, আর বিটা হচ্ছে মাধ্যম নির্ভরশীল রাশি। বি হচ্ছে মাধ্যম নির্ভরশীল রাশি।
বিকে নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরে করব। তাহলে আবার বলছি, যতক্ষণ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র সৃষ্টিকারী কারণটিকে তুমি পরিবর্তন করছো না বা চৌম্বক ক্ষেত্রের উৎসটিকে তুমি পরিবর্তন করছো না, ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য একই থাকবে। মাধ্যম পরিবর্তনে চৌম্বক ক্ষেত্রের মানটা চেঞ্জ হবে, যেটা আমি এখানে দেখিয়েছি। আচ্ছা, এখন আসো যে কেন মাধ্যম পরিবর্তনে বি চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা চৌম্বক পদার্থ যাদেরকে বলি তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, বিভিন্ন রকমভাবে প্রভাবিত হয়, যেটা আমরা আজকে লেকচার হয়তো পরবর্তী অংশে আলোচনা করব। তারা বিভিন্নভাবে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। তো এখন আমরা যদি কোনো স্থানে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করি এবং সেই স্থানে কোনো মাধ্যম রাখি, সেই মাধ্যমটি ওই চৌম্বক ক্ষেত্র দ্বারা চুম্বকায়িত হয় এবং চুম্বকায়িত হয়ে কি হয়, সেও এক ধরনের চুম্বকে পরিণত হয়। এবং যেহেতু সে চুম্বকে পরিণত হয়, তাহলে সে নিজেও একটা চৌম্বক ক্ষেত্র উৎপাদক বা চৌম্বক ক্ষেত্রের উৎসে পরিণত হয়। তাহলে দেখো, আমি এখানে একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে রেখেছি, সেই স্থানে আমি একটা চৌম্বক পদার্থকে নিয়ে এসে ওই চৌম্বক ক্ষেত্র দ্বারা তাকে চুম্বকায়িত করছি, চৌম্বক পদার্থকে চুম্বকায়িত করে ফেলছি, মানে সে চুম্বকে পরিণত হচ্ছে এবং সেই চুম্বকটি একটা নতুন করে চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। তাহলে চিন্তা করো, যেই স্থানের চৌম্বক ক্ষেত্র আগে থেকে ছিল সেই স্থানে নতুন একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে মোট চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন আমরা প্রথমেই দেখব যে এখানে যে চৌম্বক ক্ষেত্রটি উৎপন্ন হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রটির একটা বিশেষ রাশি আছে যাকে চুম্বকায়ন তীব্রতা বলে, এবং সেই চুম্বকায়ন তীব্রতাকে আমরা এভাবে পরিমাপ করি, আমরা লিখি m/v। ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে এমটা কি। এমটা হচ্ছে চৌম্বক ভ্রামক। আমরা এর আগেও আলোচনা করেছি চৌম্বক ভ্রামক। আমরা যখন কুণ্ডলীর টর করেছিলাম তখন বলেছিলাম এমটা হচ্ছে চৌম্বক ভ্রামক। এবং চৌম্বক ভ্রামকের অন্যতম যে বৈশিষ্ট্যগত পরিচয় সেটা হচ্ছে চৌম্বক ভ্রামক এমন একটি রাশি যেটা সুনিশ্চিত করে যে কেউ চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারছে বা পারবে। অর্থাৎ আমি এভাবে বলতে পারি বিষয়টাকে, যে যার চৌম্বক ভ্রামক আছে, যে কোনো কিছু যার চৌম্বক ভ্রামক আছে, সেটা একটা অবজেক্ট হতে পারে, একটা পদার্থ হতে পারে, যেমন একটা কুণ্ডলী হতে পারে, যারই চৌম্বক ভ্রামক থাকবে সেই চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তাহলে আমি যখন একটি পদার্থকে কোনো চৌম্বক ক্ষেত্রে আনার পর এই পদার্থটি ওই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চুম্বকে পরিণত হচ্ছে, বিধায় আমি বলছি সেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে, তাহলে তার নিশ্চয়ই চৌম্বক ভ্রামক তৈরি হয়েছে। এবং সেটা কি আমরা বলছি এম, সেটাকে আমরা বলছি এম, তার চৌম্বক ভ্রামক তৈরি হচ্ছে এম। আর তার মধ্যে প্রতি একক আয়তনে যতটুকু চৌম্বক ভ্রামক তৈরি হয় তাকেই বলা হয় আই, যাকে বলা হয় চুম্বকায়ন তীব্রতা। তাহলে সংখ্যাটা চৌম্বকায়ন তীব্রতাকে আমি এভাবে উপস্থাপন করতে পারি, কোনো পদার্থকে চুম্বকায়িত করলে তার প্রতি একক আয়তনে যে পরিমাণ চৌম্বক ভ্রামক সৃষ্টি হয়, কোনো পদার্থকে চুম্বকায়িত করলে তার প্রতি একক আয়তনে যে পরিমাণ চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় তাকে চুম্বকায়ন তীব্রতা বলে। তাহলে খেয়াল করো, আইটা এইচ এর অনুরূপ একটি রাশি, শুধু পার্থক্য হচ্ছে তাদের উৎপত্তিগত পার্থক্য রয়েছে। যেমন দেখো, এইচটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কজ, চৌম্বক ক্ষেত্র সৃষ্টির ফান্ডামেন্টাল কজ, মৌলিক কারণ। যেমন একটি চুম্বক, একটা পার্মানেন্ট ম্যাগনেট, সে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য দ্যাট উইল বি এক্সপ্রেসড বাই এইচ। একটা তড়িৎ প্রবাহ তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা দ্যাট উইল বি এক্সপ্রেসড বাই এইচ। কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা লোহার টুকরোকে নিয়ে আসি, লোহার টুকরোটি কিন্তু একটা চুম্বক না, কিন্তু এই ধরনের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে লোহার টুকরোটি চুম্বকে পরিণত হবে, অর্থাৎ আবেশিত হয়ে সেই চুম্বকে পরিণত হবে এবং সেই চুম্বকটিও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সেই চৌম্বক ক্ষেত্র যে তৈরি করছে আবেশিত চুম্বকটি, তার তীব্রতাকে আমরা বলি আই। তাহলে মূল কারণ যে চৌম্বক ক্ষেত্র তৈরি করছে তার তীব্রতা আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর আবেশিত হওয়ার ফলে
কেউ যখন চৌম্বক ক্ষেত্র তৈরি করছে তার তীব্রতাকে আমরা আই দিয়ে এক্সপ্রেস করি, এই জন্য এর নাম চুম্বকায়ন তীব্রতা, আর একে বলছি আমরা চুম্বক তীব্রতা। তাহলে এখন আসো আমরা যে বি এর সঙ্গে এইচ বা এ কে যে একটা সম্পর্ক মানে তৈরি করতে যাচ্ছিলাম সেটা এখন দেখি। আমরা চিন্তা করো কোনো স্থানে, শূন্য স্থানে আমরা একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টিকারী মূল উৎস বা চুম্বক ক্ষেত্র সৃষ্টিকারী কোনো এজেন্টকে রেখেছি, যেমন একটা স্থায়ী চুম্বক হতে পারে বা একটা তড়িৎবাহী তারা হতে পারে। সেটি সেই স্থানের কোনো বিন্দুতে, সেই স্থানের কোনো বিন্দুতে যে চুম্বক তীব্রতা সৃষ্টি করছে সেটা এইচ। এবার সেই স্থানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা হবে মিউ নট এইচ, যাকে আমরা বি নট বলবো। ওই বিন্দুতে যেখানে চুম্বক তীব্রতা আমি এইচ পেলাম সেই স্থানে চুম্বক ক্ষেত্রের মানটা হবে মিউ নট ইন্টু এইচ, যাকে আমি বি নট বলবো। এবার ওই বিন্দুতে যদি আমি একটা চুম্বক পদার্থ আনি, যেই চুম্বক পদার্থটি এই চুম্বক ক্ষেত্র দ্বারা চুম্বকায়িত হবে, ওই চুম্বক পদার্থটি এই চুম্বক ক্ষেত্র দ্বারা চুম্বকায়িত হবে, ফলে সেও একটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে। কে? যে চুম্বকায়িত হলো সে কিন্তু আগেরটিকে আমি নিচ্ছি না, বরং আগের চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই পদার্থ যেখানে চুম্বকে পরিণত হলো সে ওই বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে, সেটাকে আমরা বলছি আই, চুম্বকায়ন তীব্রতা। আর সেটা ওই স্থানে যে চুম্বক ক্ষেত্র তৈরি করছে দ্যাট উইল বি মিউ নট ইন্টু আই। তাহলে ওই আবেশিত চুম্বকটি যে পরিমাণ চুম্বক প্রাবল্য তৈরি করলো তাকে চুম্বকায়ন তীব্রতা বলা হয়। আর সেটার জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো সেটা হচ্ছে মিউ নট আই, ঠিক আছে, তৈরি হলো। তাহলে ওই বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র পেতে গেলে কি করতে হবে? আমরা মিউ নট এইচ যেটা ছিল আগে থেকে, এটাকে আমি ভেক্টর, এটা সব ভেক্টর কিন্তু এই থেকে আমরা মিউ নট আই দ্বারা যোগ করে দিলে আমরা মোট চৌম্বক ক্ষেত্র বি পেয়ে যাই। তাহলে এই হচ্ছে বি ইজ ইকুয়ালস টু ভেক্টর বি ইকুয়ালস টু মিউ নট এইচ ভেক্টর প্লাস মিউ নট আই ভেক্টর। তাহলে এভাবেই আমরা বি এর সম্পূর্ণ সমীকরণ পাচ্ছি, যেখানে এই বি কে বলা হচ্ছে চৌম্বক আবেশ ক্ষেত্র, অর্থাৎ আবেশিত হওয়ার পরে যে ক্ষেত্র, তাহলে যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা, আর চৌম্বক আবেশ ক্ষেত্র হচ্ছে এটা, অর্থাৎ ওই স্থান থেকে আবেশিত বা ওই মাধ্যমটিকে আবেশিত করার পরে যে মোট চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে সেটাকে আমরা বি বলছি, এটি হচ্ছে চৌম্বক আবেশ ক্ষেত্র। এবার আমরা এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করব। আচ্ছা, তার আগে আমরা দুটো সংজ্ঞা, ছোট ছোট দুটো সংজ্ঞা শিখে আসি। যার একটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা মিউ আর বা আপেক্ষিক চৌম্বক প্রবেশতা মিউ আর, and the definition হচ্ছে the ratio of mu and mu not। খুব ইজি, তোমাদের আপেক্ষিক ভেদনযোগ্যতার কথা মনে আছে নিশ্চয়ই, ঠিক একই রকম এটা আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতার অনুপাতকে আমরা মিউ আর বা আপেক্ষিক চৌম্বক প্রবেশতা বলি। আবার বলছি, কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতার অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। আরেকটি রাশি গুরুত্বপূর্ণ, যাকে হচ্ছে চৌম্বক গ্রাহিত বা চৌম্বক প্রবণতা, যাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি। এটা গ্রিক লেটার, এটা হচ্ছে কাই, ঠিক আছে, এটা হচ্ছে কাই, এটা হচ্ছে গ্রিক লেটার, ঠিক আছে। আর সংখ্যাটা হচ্ছে দ্য রেশিও অফ আই অ্যান্ড এইচ, অর্থাৎ কোনো মাধ্যমের চুম্বকায়ন তীব্রতা এবং চুম্বক তীব্রতার অনুপাতকে আমরা কাই বলি, যাকে চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা বলা হয়। এরা শিখলাম চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা, ইংরেজিতে এটাকে বলা হয় সাসেপ্টিবিলিটি কনস্ট্যান্ট। এবং খেয়াল করে দেখো, এই রাশি দুটোই কিন্তু এককবিহীন মাত্রাবিহীন রাশি, কারণ এই রাশিটাও একই জাতীয় দুটি রাশির অনুপাত, এটাও ঠিক একই জাতীয় দুটি রাশির অনুপাত, দুটোই প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য, যদি উৎস ভিন্ন কিন্তু তারা দুজনেই চৌম্বক প্রাবল্য। এখানে আমি বলি নাই, যেমন আয়ের একক কিন্তু অ্যাম্পিয়ার পার মিটার, আয়ের একক কিন্তু অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে, অ্যাম্পিয়ার পার মিটার। তো এই জন্য আমরা এই যে একই জাতীয় রাশি এইচ এবং আই একই জাতীয় রাশি, এই জন্য এরও কোনো একক নেই, এরও কোনো একক নেই।
এবার আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চলেছি। এই সম্পর্ককে আমি ডিরেকশনলেস বা দিকবিহীন অবস্থায় যদি আমি ব্যবহার করি, মানে আমি দিক থেকে মুছে ফেলছি, হ্যাঁ দিক থেকে মুছে ফেলছি, আমি যদি রিলেশন মানের সম্পর্কটা নেই, তো আমরা বলতে পারি বি ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট আই। এখন আমরা যদি এই সমীকরণটিকে প্রথমেই মিউ নট দিয়ে ভাগ করে ফেলি, আচ্ছা তার আগে একটা কাজ করি, এখানে দেখো এইচ ইকুয়াল টু বি বাই মিউ, সেখান থেকে আমরা বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ লিখতে পারি, একটু আমি লিখেছিলাম সেটা এখন লিখছি আমি। উই ক্যান রাইট mu into h, b is equals to mu into h is equals to mu not into common নে h plus i লিখতে পারি, h plus i। সমীকরণে আমরা b এর মান mu into h লিখছি, b এর মান mu into h is equals to এখানে mu not কমন নিয়ে আমরা লিখছি h plus i, h plus i। এবার আসো ডিভাইডিং বোথ সাইড, উভয় পক্ষকে আমরা যদি mu not দিয়ে ভাগ করে ফেলি, তাহলে মিউ নট দিয়ে বাম পক্ষকে ভাগ করলে আমরা পাই হচ্ছে মিউ বাই মিউ নট সমান মিউ আর, আমি মিউ আর পাই। খেয়াল করো আমি কি বললাম, এই সমীকরণে উভয় পক্ষকে আমি মিউ নট দিয়ে ভাগ করছি, তাহলে এখানে মিউ নট বাই মিউ বাই মিউ নট সমান মিউ আর লিখলাম ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু মিউ নট ক্যান্সেল, এটা হচ্ছে এইচ প্লাস আই। সো মিউ নট এইচ ইজ ইকুয়ালস টু এইচ প্লাস আই। এবার আমরা উভয় পক্ষকে ভাগ করবো আবার, কিন্তু এবার ভাগ করবো এইচ দিয়ে, এইচ দিয়ে যদি ভাগ করি ইট উইল বি মিউ আর ইজ ইকুয়ালস টু এটা হলো 1 প্লাস এখানে আই ডিভাইডেড বাই এইচ হচ্ছে খাই, আই ডিভাইডেড এইচ খাই। তাহলে দেখো এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, রিলেশন বিটুইন মিউ আর এন্ড খাই। অর্থাৎ মিউ আর এর মান দেখো অলওয়েজ খাই অপেক্ষা 1 বড়, মিউ আর ইজ অলওয়েজ গ্রেটার দেন খাই বাই এন এমাউন্ট 1। মিউ আর সবসময় বা আপেক্ষিক বেতনযোগ্যতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা, চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা অপেক্ষা একক পরিমাণে বড় সবসময়। ঠিক আছে, এই সম্পর্কগুলি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, একটু মনে রাখবো। এরপরে আমরা বিভিন্ন রকম চৌম্বক পদার্থগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা একটি সম্পর্ক নিয়ে কথা বলবো, বাকিগুলি হয়তো নেক্সট ক্লাসে বলবো আমি। সেটা হচ্ছে আমরা চৌম্বক পদার্থগুলিকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফাই করি। এই ক্লাসগুলি হচ্ছে ডায়া চৌম্বক পদার্থ, প্যারা চৌম্বক পদার্থ, ফেরো চৌম্বক পদার্থ, ফেরি চৌম্বক পদার্থ এবং এন্টি ফেরি চৌম্বক পদার্থ। আমরা এই মোট 5 ধরনের চৌম্বক পদার্থ নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো পূর্বে ফেরি অ্যান্ড এন্টি ফেরি এই চৌম্বক পদার্থগুলিকে ফেরো চৌম্বক পদার্থের অন্তর্গত বিবেচনা করা হতো এবং সে সময় আমরা চৌম্বক পদার্থ বলতাম 3টা। কিন্তু আমাদের আরো সূক্ষ্ম আবিষ্কার এবং সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আমাদেরকে বলে দিয়েছে যে ফেরি অ্যান্ড এন্টিফেরি এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে এবং সেই কারণে এদেরকে আলাদা ক্লাসে ফেলতাম। তো যাই হোক, প্রথমে আমি ডায়া চৌম্বক পদার্থ নিয়ে একটু আলোচনা করছি। কাকে বলে ডায়া চৌম্বক পদার্থ, তাই তো? ডায়া চৌম্বক পদার্থের বেলা যেটা হয়, এই সকল চৌম্বক পদার্থকে কোনো চৌম্বক ক্ষেত্রে নিয়ে আসলে পদার্থটি চৌম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে চৌম্বকত্ব লাভ করে। অর্থাৎ দ্য ডিরেকশন অফ আই ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ এইচ। আই এর দিক হয় এইচ এর দিকে উল্টো দিকে, এইচ যদি এদিকে হয়, এইচ যদি এদিকে হয় তাহলে আই হয় তার উল্টো দিকে, কিন্তু ছোট মান। তাহলে প্রথমে মান দিয়ে যদি বলি, আমরা তাহলে বলতে পারি আই মানগতভাবে এইচ অপেক্ষা অনেক ছোট এবং দিকগতভাবে আই এইচ এর উল্টো দিকে। If this one is representing h, then this will be the direction of I. তাহলে এর লেন্থটা দেখো বড় দেখিয়েছে, লেন্থ ছোট দেখিয়েছে, কারণ মানগতভাবেও এর মানের চেয়ে এর মানটা অনেক ছোট। দ্যাটস ওয়াই যেটা হয়, দ্য ভ্যালু অফ কাই এর মান যেটা আমরা আই বাই এইচ করি, এই মানটা আসলে নেগেটিভ। এবারে নেগেটিভ আসে কারণ the direction of I is opposite to the direction of H. তাহলে কি হয়, I যেহেতু H এর উল্টা দিকে, তাহলে I কে পজিটিভ বলে H কে নেগেটিভ বলতে হয়, বা H কে পজিটিভ বলে I কে নেগেটিভ বলতে হয়। তো রেশিও উইল অলওয়েজ বি এ নেগেটিভ ওয়ান। কিন্তু আবার পাশাপাশি H যেহেতু I এর চেয়ে অনেক বড়, বা I যেহেতু H এর চেয়ে অনেক ছোট,
সেহেতু আমরা আবার এটা বলতে পারি এটা -1 এর চেয়ে ছোট হবে না। তাহলে কাই উইল বি লেস দেন 0, মানে নেগেটিভ যেহেতু লেস দেন 0, বাট ইট উইল বি গ্রেটার দেন -1। এটা 0 চেয়ে ছোট হবে কিন্তু -1 এর চেয়ে কিন্তু আবার বড়ই হবে। হ্যাঁ, এই হচ্ছে কায়ের সম্পর্কে বলবো। আচ্ছা, অন্যদিকে বলা হচ্ছে এই চৌম্বক পদার্থের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান, এই চৌম্বক পদার্থের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য মাধ্যমের চেয়ে কম। অর্থাৎ দেখো, আমি যদি বলি শূন্য স্থানে একটি চৌম্বক ক্ষেত্র কত হয়, মিউ নট H হয়, তাই না? মিউ নট হয়। কিন্তু কোনো পদার্থের অভ্যন্তরে যেরকম আবেশ ঘটে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি হয়, মিউ নট H+I। শূন্য স্থানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে B0 আর মিউ নট কিন্তু ডায়াল চৌম্বক পদার্থের বেলায় বা যে কোনো চৌম্বক পদার্থের বেলায় তার অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মানটাকে চৌম্বক আবেশ ক্ষেত্র বলি এবং সেটাকে আমরা ক্যালকুলেট করি মিউ নট H+I দিয়ে। ইন দিস কেস যেহেতু I H এর উল্টা দিকে, তাহলে I উইল বি নেগেটিভ কম্পেয়ারিং টু H। তাহলে এখানে H থেকে I পরিমাণ বাদ হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে একদম মান সহ বসাই তাহলে কি হবে, H এর মান এবং বিয়োগ হয়ে গিয়ে I এর মান আসবে, and that value will obviously be smaller than H। তাহলে এই মানটা ডায়াচৌম্বক পদার্থের বেলায় H এর চেয়ে ছোট, ফলে ডেফিনেটলি বি এর মান B0 এর চেয়ে ছোট। বুঝতে পারছো আশা করি? এই জন্য ডায়াচৌম্বক পদার্থের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য মাধ্যমের চেয়েও কম হয়। অন্যদিকে এই চৌম্বক পদার্থকে যদি কোনো অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে চৌম্বক পদার্থটি দুর্বল অঞ্চল থেকে সবল অঞ্চলের দিকে গতিশীল হয় ধীরে ধীরে। কেন? কারণ দেখো, এই সকল পদার্থ চৌম্বকায়ন সৃষ্টিকারী চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে চৌম্বকত্ব লাভ করার কারণে সেই চৌম্বক ক্ষেত্রটি দ্বারা সে আকর্ষিত হয় না, বরং বিকশিত হয়। যেহেতু বিপরীত দিকে চৌম্বকত্ব লাভ করে সেহেতু সেই চৌম্বকায়নকারী ক্ষেত্রের দ্বারা আকর্ষিত না হয়ে বরং বিকশিত হয়। আর যেহেতু বিকশিত হয় সেহেতু সে অপেক্ষাকৃত কম বিকর্ষণ বিশিষ্ট অঞ্চলে স্থায়িত্ব লাভ করতে চায়। কারণ বিকর্ষণের বেলায় যেখানে বেশি বিকর্ষণ সেটার চেয়ে যেখানে কম বিকর্ষণ সেখানে থাকার প্রবণতা বেশি। সেই জন্য শক্তিশালী বা সবল অঞ্চলে বিকর্ষণ বেশি সেখানে না থেকে যেখানে দুর্বল সেখানে বিকর্ষণ কম সেখানে সে থাকতে চায়। এই জন্য এই ধরনের চৌম্বক পদার্থকে যদি কোনো অসম চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে সবল অঞ্চল থেকে সে দুর্বল অঞ্চলের দিকে গতিশীল হয়। তো এই বিষয়গুলি হচ্ছে একটি ডায়াল চৌম্বক পদার্থের বেলা অন্যতম বৈশিষ্ট্য। এবং আরেকটা জিনিস, কাইয়ের মান যদি এমন হয় তাহলে আমরা বলতে পারি দ্য ভ্যালু অফ মিউ আর এর মান আমরা জানি ইট ইজ Chi+1, তাহলে মিউ আর এর মান, কাইয়ের মান, এই রেঞ্জের মান যদি এখানে বসাও +1 করো তাহলে তুমি অবভিয়াসলি মিউ আর এর মানটা কেমন পাবা, মিউ আর এর মানটা পাবা গ্রেটার দেন 0 বাট স্মলার দেন 1। তুমি যদি ডায়াল চৌম্বক পদার্থের জন্য আমরা কাইয়ের মানটা এরকম তো বুঝালামই, আর সেই মানটা যদি তুমি এখানে বসাও এই রেঞ্জের মধ্যে যে কোনো মান এখানকার বসানোর জন্য তুমি মিউ আর এর মান যেটা পাবে সেটা হচ্ছে 0 অপেক্ষা বড় পাবে কিন্তু একই ছোট পাবে। এই হচ্ছে ডায়াল চৌম্বক পদার্থগুলির বিভিন্ন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে আমরা ডায়াল চৌম্বক পদার্থগুলিকে চিহ্নিত করি, আর এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই আমরা প্যারা বা ফেরো চৌম্বক পদার্থের সঙ্গে ডায়াল চৌম্বক পদার্থের পার্থক্য করব। তো আজকে আমরা এখানে শেষ করব। আমরা নেক্সট লেকচারে প্যারা, ফেরো, ফেরি, অ্যান্টিফেরি এই চৌম্বক পদার্থগুলি নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো এই কামনা করছি।